ডাকসুকে বলা হয় নেতা তৈরির কারখানা। এখন আপনি নেতা তৈরির ফ্যাক্টরি যদি বন্ধ করে দেন তাহলে তো নেতা উৎপাদন হবে না, হবে? আমাদের উত্তরবঙ্গে যে পরিমাণ নেতার জন্ম হয়েছে সারা বাংলাদেশে অত নেতার জন্ম হয় নাই। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা আগামীর যে বাংলাদেশের নতুন নেতৃত্ব, সেই নেতৃত্বের যে উন্মুক্ত পথ, এটা আমরা তৈরি করতে চাই। পিআর পদ্ধতিতে হলে জনগণের কল্যাণ আসবে, জনগণের মুক্তি আসবে। সেই পিআর পদ্ধতি নিয়ে অনেকে অনেক কথা বলে, এটা সেটা বলে। আমরা বলেছি বিগত 12টি নির্বাচনে যেহেতু আগের সিস্টেমগুলো ফেইলিওর হয়েছে, কলাপস করেছে, তাই আমরা আগামীতে একটি নতুন পদ্ধতি অবলম্বন করে দেখতে পারি টেস্ট কেস হিসাবে। যদি আগামীতে পিআর সিস্টেমেও ব্যর্থ হয় তাহলে আমরা আবার ফিরে যাব। তো সেই জায়গা থেকে হয়তো দু একটি দল বিরোধিতা করছে, আমরা আশা করব তারাও পিআর এর পক্ষে। ডাকসুর নির্বাচন শুরু হয়েছে। ডাকসুর নির্বাচনে ইতিমধ্যে নানা রকম ঘটনা ঘটছে। বাংলাদেশের দ্বিতীয় সংসদ, এই ডাকসু নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ না হয় তাহলে আগামীতে জাতীয় নির্বাচনে বড় একটি সংকট তৈরি হবে এবং এর একটা বড় ইফেক্ট জাতীয় নির্বাচনে পড়বে। তার জন্যই ডাকসু নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমরা আগামীর যে বাংলাদেশের নতুন নেতৃত্ব, সেই নেতৃত্বের যে উন্মুক্ত পথ, এটা আমরা তৈরি করতে চাই। আপনারা জানেন যে গত 19 সালে আমি সেই ডাকসু নির্বাচনের এজিএস প্রার্থী ছিলাম। দীর্ঘ 28 বছর পরে সেই নির্বাচনটি হয়েছিল। অর্থাৎ 1990 সালের পরে ডাকসু নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল পরিকল্পিতভাবে। এই কারণে বিগত 30 বছর বাংলাদেশের নেতৃত্বে একটা বড় ধরনের সংকট কিন্তু তৈরি হয়েছে। কারণ ডাকসুকে বলা হয় নেতা তৈরির কারখানা। এখন আপনি নেতা তৈরির ফ্যাক্টরি যদি বন্ধ করে দেন তাহলে তো নেতা উৎপাদন হবে না, হবে? বিগত 30টি বছর এই ডাকসুকে বন্ধ রেখেছিল। আমরা এবার অনেক চেষ্টা করে এই নির্বাচনটি আবার হওয়ার শিডিউল ঘোষণা হয়েছে। আমরা আশা করব প্রশাসন দক্ষভাবে সেই ডাকসুর নির্বাচনটি সুন্দরভাবে করবে এবং ছাত্রদের উপহার দেবে। ইতিমধ্যে ডাকসু নিয়ে নানান অভিযোগ অনুযোগ আমরা দেখতে পাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসনকে বলেছি, আপনারা যদি একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দিতে না পারেন এটা কিন্তু আপনাদের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। পাশে থাকার জন্য কিন্তু রাজনীতির মাঠে আছি। আমি ব্যক্তিগতভাবে গাড়ি বাড়ির মালিক হবো, আপনাদের টাকা মেরে খাবো, এই জন্য ভাই এই মাঠে আসি নাই। আমার মাধ্যমে যদি এই এলাকার একটা মানুষ উপকৃত হন এটাই আমার জন্য যথেষ্ট। আমাদের উত্তরবঙ্গে যে পরিমাণ নেতার জন্ম হয়েছে সারা বাংলাদেশে অত নেতার জন্ম হয় নাই। বহুত বড় বড় নেতা এই উত্তরবঙ্গের মাটিতে আসছে, এখনো আছে, আছে কিনা? আমাদের গাঠে গাঠে নেতা, কিন্তু আমাদের এলাকার উন্নয়নে হেডা মনে নেতা নাই। আমরা তো প্রেসিডেন্ট পর্যন্ত পাইছি না ভাই? প্রেসিডেন্ট বাংলাদেশের 1 নম্বর ব্যক্তি, ওর উপরে আর কেউ নাই। মহামান্য রাষ্ট্রপতি বলা হয় তাকে। তো এই রংপুরের মাটিতে আসছে না এরশাদ সাহেব, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো এর চাইতে আর কি সবচাইতে বড় ব্যক্তি পাইছেন। আরো বড় বড় নেতা এখন আমাদের সম্মানিত মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, উনি একজন সজ্জন ব্যক্তি, প্রাজ্ঞ ব্যক্তি, বাংলাদেশের ইতিহাসে একজন আলোড়ন সৃষ্টিকারী নেতা, আমাদের ঠাকুর ভাইয়ের সন্তান। এটা কিন্তু একটা গর্বের বিষয় যে বিএনপির কার্যত পক্ষে তিনি এখন প্রধান নেতা।